আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি আরিয়ান আহমেদ, ফিউশনোলজির ইন্সট্রাক্টর। তো আজকে থেকে তোমাদের ফিজিক্সের যে এসএসসি ওয়াইজ ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আজকে আমরা সেই ফিজিক্সের ক্লাস নিব আজকে। তো আজকে আমরা ফিজিক্সের যে ১ম অধ্যায় আছে সেটা হচ্ছে ২য় অধ্যায়। ২য় অধ্যায়ে আমাদের আছে গতি বা মোশন। তো এই অধ্যায়টা অনেক ইম্পোর্টেন্ট একটা অধ্যায় ফিজিক্সের। এই অধ্যায়ে আমাদের ১ম এ যে ২ টা টপিক আছে সেটা হচ্ছে স্থিতি আর গতি কাকে বলে? তো স্থিতি কি আর গতি কি এই ২ টা আমাদের বুঝতে হবে। তো স্থিতির যে আমাদের বইয়ে যে সংজ্ঞা আছে সেটা যদি আমরা একটু দেখি। স্থিতিকে বলা হচ্ছে যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির। আর যদি অবস্থান পরিবর্তন তাহলে সেটি গতিশীল। অর্থাৎ ফার্স্ট এ কি বলছে? সময়ের সাথে কিছুর অবস্থানের পরিবর্তন হবে। পরিবর্তন না হলে তখন আমরা সেটাকে বলব হচ্ছে স্থির। অর্থাৎ সেটা হচ্ছে স্থিতি হবে। এবার অবস্থানের পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমরা কিভাবে বের করব? সেটার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামোটা কি? ধরে নিই আমরা যদি কোনো একটা বস্তুর স্থিতি তুলনা করতে চাই যে এটা ধরলাম একটা বস্তু, এখানে একটা আরেকটা বস্তু আছে ধরো একটা গাছ। এবার এই বস্তুটা কি স্থির নাকি গতিশীল সেটা আমরা কিসের সাপেক্ষে তুলনা করব? সেটার জন্য আমাদের একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হয়। তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ একটা স্থির বস্তু এটা। তো এইটার সাপেক্ষে আমি এটাকে ধরে এটার অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা এটা আমরা আরকি দেখব। তো এটার অবস্থানটা কিভাবে বুঝতে হবে? অবস্থানটা কোন দিকে আছে সেটা আগে আমাদের নির্দিষ্ট করতে হবে। এটা উত্তর দিকে আছে নাকি দক্ষিণ দিকে আছে এটা নির্দিষ্ট করে এটার অবস্থানটা আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এটা কি গতিশীল নাকি স্থিতি এটার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা এইটার সাপেক্ষে আমরা স্থির আছে কিনা সেটা নির্ণয় করতে পারি। তো এই গাছের সাপেক্ষে যদি এই বস্তুটার অবস্থান এইখান থেকে যদি এটা পরিবর্তিত হয়ে এইখানে চলে আসে, তখন আমরা বলতে পারবো যে এটার অবস্থান এখান থেকে এখানে চলে আসছে। অর্থাৎ এই গাছের সাপেক্ষে এটার অবস্থানের পরিবর্তন হয়েছে। তখন এটাকে বলা হচ্ছে গতিশীল অবস্থা। কিন্তু যেহেতু গাছের সাপেক্ষে এটা হচ্ছে স্থির আছে, তো তখন এটাকে বলা হচ্ছে স্থিতি। তো এই ক্ষেত্রে আমাদের গাছটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ এইটাকে ভিত্তি করে আমরা বলতে পারি যে এটার অবস্থানের পরিবর্তন হইছে নাকি হয়নি। এবার আমরা যদি দেখি, এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে। যেমন তোমার স্কুলটা কোথায়? সেটা আমাদের অবস্থানটা দেখতে হবে তোমাদের বাসারকে প্রসঙ্গ বিন্দু হিসেবে। তো তোমার স্কুলের বেলায় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু হচ্ছে তোমার বাসার গেট। তো তোমার বাসার গেট থেকে স্কুলের অবস্থানটা কোথায় সেটা আমরা হচ্ছে হিসাব করছি। তো এই ক্ষেত্রে তোমাদের মূল বিন্দুটা হবে তোমাদের বাসার গেট। তো আশা করি তোমরা সবাই প্রসঙ্গ কাঠামোটা বুঝতে পারছো। তো এই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি কোনো কিছু স্থির থাকে, যদি সময়ের সাথে কোনো বস্তু অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেটা স্থির। আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতি। গতির ক্ষেত্রে আমাদের সংজ্ঞা দেওয়া আছে বইতে। যেমন যদি কোনো একটি মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটি ওই বিন্দুর সাপেক্ষে গতিশীল। অর্থাৎ কোনো একটা আমাদের মূলবিন্দু ধরে নিতে হবে যে বা প্রসঙ্গ কাঠামো হিসেবে আমাদের ধরে নিতে হবে। তো সেটার সাপেক্ষে যদি কোনো বস্তু চলন্ত অবস্থায় থাকে তখন সেটাকে আমরা ওই বস্তুর সাপেক্ষে গতিশীল বলব। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে বক্সটা এই বক্সটা হচ্ছে গাছের ক্ষেত্রে গতিশীল।
তো এখানে গাছটা প্রসঙ্গ কাঠামো আর এই বস্তুটির গতি হচ্ছে এখানে গতিশীলতাকে বোঝানো হচ্ছে। এরপর আমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে পৃথিবীর সব গতি আপেক্ষিক। অর্থাৎ আমরা যদি সত্যিকারের কোনো প্রসঙ্গ কাঠামো নিয়ে চিন্তা করতে চাই তাহলে সেটা আমরা আসলে পাবো না। কারণ এই দেখো, পৃথিবীতে সবকিছুই ঘুরতেছে। যেমন তুমি যদি ধরো যে পৃথিবী পৃষ্ঠে কোনো কিছু স্থির অবস্থায় আছে তাহলে সেটা ভুল হবে। কারণ পৃথিবী পৃষ্ঠ নিজে অক্ষের সাপেক্ষে ঘুরছে। আবার আমরা যদি বলি যে পৃথিবীর কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, সেটাও কিন্তু হয় না। কারণ পৃথিবীর পুরোটাই কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্যের চারদিকে ঘুরছে কেন্দ্র করে। সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র মূলবিন্দু হয় না। আবার আমরা যদি আরেকটু বলি যে সূর্য হচ্ছে তাহলে সূর্যের যে কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা মূলবিন্দু। কিন্তু আমরা তো জানি যে সূর্য আমার মিল্কি ওয়ে গ্যালাক্সিতে একটা নক্ষত্র আকারে ঘুরছে। তো আসলে পৃথিবীতে মহাবিশ্বের সবকিছুই চলন্ত অবস্থায় আছে। কোনটাই স্থির নাই। তো সব গতিই আরকি আপেক্ষিক। সব স্থিতি সব গতি আপেক্ষিক। কোনটাই আরকি পরম গতি না। এরকম তোমাদের বিভিন্ন খ তে এই কোয়েশ্চেনটা থাকে। তো আমরা এখান থেকে ব্যাখ্যা আকারে পড়ে পড়ে নিবে বই থেকে। এরপর এখানে আমাদের বিভিন্ন ধরনের গতির রিলেটেড কোয়েশ্চেন থাকে। এখানে সংজ্ঞা আ ক ক তে কোয়েশ্চেন আসতে পারে, যেমন সরলরৈখিক গতি। অর্থাৎ কোনো কিছু যদি এরকম স্ট্রেইট লাইন বরাবর চলতে থাকে তখন এটাকে বলা হচ্ছে সরলরৈখিক গতি। তো এই ক্ষেত্রে হয় কি সাইকেল হইতে পারে বা কোনো মানুষ হইতে পারে, যেমন এই যে এখানে আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ গতির উদাহরণ। কোনো কিছু যদি সরল রেখার উপর চলতে থাকে তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। তো এখানে একটা চাকা এরকমভাবে যদি সরলরৈখিক পথে ঘোরে একটা রাস্তা বরাবর তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। এরপর আমাদের আছে হচ্ছে ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থাকবে। কেন্দ্রবিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর এটা ঘুরতে থাকবে। ঘুরতে, ঘুরতে নির্দিষ্ট বিন্দু পরপর অতিক্রম করতে থাকবে। তো এটাই হচ্ছে ঘূর্ণন গতি। যেমন আমাদের বই থেকে একটু পড়ে নিই। এই যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বে থেকে, অর্থাৎ এই যে বিন্দু, এটা থেকে সবসময় একই দূরত্ব থাকবে। অর্থাৎ এইখানে ঘুরলে যেই দূরত্ব এইখানেও সেম দূরত্ব হবে। এই দূরত্ব আর এই যে দূরত্ব, এই ২ টা সেম হবে। হচ্ছে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলে ঘূর্ণন গতি। অর্থাৎ একটা সার্কুলার মোশনে ঘুরতে থাকবে। তো এইটার ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে? এটার ক্ষেত্রে পৃথিবীর যে ঘূর্ণন গতি সেটা হতে পারে, বা ফ্যানের ঘোরার গতি হইতে পারে। তো এগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। এরপর আমাদের চলন গতি যেটা সেটা হচ্ছে, ধরো এই যে একটা বক্স, তো এই বক্সটাকে যদি আমরা এরকমভাবে টানি তাহলে দেখবে যে বক্সের ভিতরে যতগুলো এই যে বিন্দু আছে, এই বিন্দু বা এই বিন্দু বা এই বিন্দু সবগুলো একসাথে চলছে। অর্থাৎ কোনো বিন্দু একটা আগে একটা পরে যাচ্ছে না। দেখো সবগুলো একই সাথে চলতেছে। বা একটা গাড়ির ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, তো গাড়ি যখন চলে তখন প্রত্যেকটা ওর বিন্দু একই সাথে চলতে থাকে। তো এইজন্য এটাকে বলা হচ্ছে চলন গতি। যেমন এই যে দেখো উড়োজাহাজটা যখন এখান থেকে যে ওই পাশে আরকি মোড় নেওয়া শুরু করছে, তখন একই সাথে প্রত্যেকটা বিন্দু আস্তে, আস্তে নড়া শুরু করছে। এটা হচ্ছে চলন গতির একটা উদাহরণ। তো এখানে যে বলা হয় যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। অর্থাৎ একই সময় একই দিকে যাইতে থাকবে এটা। এরপর আমাদের যে গতি আছে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, একটি নির্দিষ্ট সময় পর, পর যদি কোনো গতির পুনরাবৃত্তি হয় তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। অর্থাৎ এই যে একটা দোলনা, এই দোলনাটা তোমার একবার এইদিকে যাচ্ছে,
আবার এইদিকে আসতেছে। আবার দোল খায় কি আবার এইদিকে যাবে, আবার দোল খায় এদিকে আসবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর, পর এই বিন্দুটাকে অতিক্রম করতেছে। আবার একটা নির্দিষ্ট সময় পর এই বিন্দুটাকে অতিক্রম করতেছে। আবার যখন তোমরা একটা ঘড়ি দেখো, তো ঘড়ির ক্ষেত্রে কি হয়? এই যে এই কাঁটাটা আর একটা হচ্ছে মিনিটের কাঁটা। তো এইটা যখন ঘুরতে, 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 ঘুরতে আবার একটা নির্দিষ্ট সময় পর ১ ঘন্টা পর এই বিন্দুতেই আবার চলে আসতেছে, তাই না? তো এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্তীয় গতি। তো পর্যাবৃত্তীয় গতি তোমার ঘূর্ণন গতিতেও হতে পারে, আবার ধরো যে সরলরৈখিক পথেও হইতে পারে। যেমন একটা আছে একটা গতি এরকম যে আবার এরকম আসছে, আবার এরকম গেছে। এরকম গতিও একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। তো এখানে কি, কি উদাহরণ হতে পারে? যেমন ফ্যানের পাখা অর্থাৎ ফ্যানের পাখা নির্দিষ্ট সময় পর, পর একই বিন্দু অতিক্রম করে। সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথে এরপর সরলরেখী স্প্রিং এ ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু কিংবা অন্য যেকোনো আকৃতির পথে হতে পারে। এরপর সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি সে পর্যায়বৃত্ত গতিরই একটা পার্ট। এটা হলো বিশেষ পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমাদের কি হয়েছিল যে তোমার একটা বিন্দুকে এটা নির্দিষ্ট সময় পর, পর একই দিক থেকে অতিক্রম করবে। এরকম যে আবার এরকম এসে আবার এরকম একটা নির্দিষ্ট সময় পর, পর এই বিন্দুটাকে অতিক্রম করতেছিল। তো এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কিন্তু সরল স্পন্দন গতির ক্ষেত্রে কি হবে? ধরো একটা পেন্ডুলাম। তো এইদিকে একবার যাবে, আবার এইদিকে একবার আসবে। তাই না? আবার এইদিকে যাবে, আবার এইদিকে আসবে। একটা ঘড়ির পেন্ডুলাম। তো সরল স্পন্দন গতির ক্ষেত্রে এই অর্ধেক পথ যেতে যতটুকু সময় লাগবে, পরের এই পাশের অর্ধেক পথ যেতেও ঠিক ততটুকু সময় লাগবে। অর্থাৎ এইখান থেকে এইটুকের যে দূরত্ব, এইখানে যে যদি ৪ সেকেন্ড সময় লাগে, তো এইখানে যে এইটুকু সময় এটা কিন্তু ৪ সেকেন্ড সময় লাগবে। আবার এইখানের যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার সময় এটার বেগ 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো গতি থাকবে না। অর্থাৎ সব স্থিতি হয়ে যাবে। আবার এইখানে যখন থাকবে তখন এটা হচ্ছে স্থির। আবার এখান থেকে যখন আবার এইদিকে আসা শুরু করবে তখন এটা গতিপ্রাপ্ত হবে। আবার এখান থেকে যখন এই পাশে আসা শুরু করবে তখন এটা একটা গতিপ্রাপ্ত হবে। তো এটা হচ্ছে সহজ স্পন্দন গতি। এরপর আমাদের গতিগুলো জানার পর এখানে আমাদের বই থেকে যদি আমরা সংজ্ঞাটা পড়ি, তো সহজ স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। তো স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর ২ পাশে বস্তু স্পন্দিত হয়। অর্থাৎ এই একটা পেন্ডুলাম এইদিকেও যাবে, এইদিকেও আসবে। এটা হচ্ছে সরল স্পন্দন গতি। ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় সাম্যবিন্দু। এই যে এইখানে যে বিন্দুটা আছে, এই যে এই বিন্দুটা এটাকে বলা হচ্ছে সাম্যবিন্দু। অর্থাৎ এখানে একবার আসতেছে, আবার এখান থেকে ঘুরে আবার এখানে আসতেছে। গতিপথের উভয় পাশের শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি থাকে 0। অর্থাৎ এইখানেও 0 থাকে, এখানেও 0 থাকে, আবার এই পাশেও 0 থাকে। কোন এক প্রান্ত থেকে সাম্যবিন্দুর অগ্রসর হওয়ার সময় বস্তুকণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সাম্যবিন্দুতে সর্বোচ্চ দ্রুতি লাভের পর কণাটি অপর প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সময় সেটির দ্রুতি ক্রমান্বয়ে কমতে থাকে। কমে আবার 0 হয়। অর্থাৎ একবার যখন এই যে এই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন এটা 0 হয়ে যায়। অর্থাৎ স্থিতিশীল অবস্থায় চলে যায়। আবার এটা যখন এইদিকে আসতে থাকবে তখন এটার গতি বাড়তে থাকবে। গতি বাড়তে, বাড়তে এইখানে সর্বোচ্চ অবস্থা থাকবে। সর্বোচ্চ অবস্থা থেকে আবার ওই পাশে যখন সর্বোচ্চ বিন্দুতে যাবে তখন এটা আবার এটা স্থির হয়ে যাবে। এরপর আমরা দেখি
এরপর হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তো রাশি কি? রাশি হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু পরিমাপ করতে পারি তাই রাশি। যা কিছু পরিমাপ করা যায়। কি পরিমাপ করা যায়? যেমন আমরা কি অনুভূতি পরিমাপ করতে পারি? দুঃখ, কষ্ট এগুলো কি পরিমাপ করা যায়? না। কিন্তু আমরা যদি বলি যে আলু বা তোমার পানি এগুলো তো তোমার বিভিন্ন দৈনন্দিন জীবনে আমরা পরিমাপ করে থাকি। যেমন ১ কেজি কোনো কিছু কিনতে গেলে বাজারে তখন এটা আমরা পরিমাপ করি, বা পানি যদি ১ লিটার বা তেল ১ লিটার এগুলো হচ্ছে আমাদের পরিমাপ করা যায়। তো এগুলো সবই হচ্ছে রাশি। তো এই রাশির মধ্যে আবার ২ টা যে পার্ট, সেটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? স্কেলার রাশির ক্ষেত্রে পরিমাপ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। পরিমাপের জন্য শুধু মান প্রয়োজন হয়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হয়? এখানে পরিমাপের জন্য মান প্লাস দিক উভয়ের প্রয়োজন হয়। যেমন আমি যদি তোমাকে বলি যে আজকে তাপমাত্রা কত? তুমি আমাকে খালি একটা উত্তর দিবা যে 20°C তাপমাত্রা। তো এই ক্ষেত্রে আমাদের একটা মান দেওয়া হইছে। খালি ২০ এর একটা মান দেওয়া হইছে। তো এখানে আমাদের কোন দিকের প্রয়োজন হচ্ছে না। তো এই ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে একটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশির ক্ষেত্রে উদাহরণ হতে পারে, যেমন আমি যদি তোমাকে বলি যে ১ তোমার বাসা থেকে ১ কিলোমিটার দূরে যাও। ধরো এটা তোমার বাসা। এখানে তোমার ১ কিলোমিটার এইদিকেও যেতে পারো, এইদিকেও যেতে পারো, সোজাও যেতে পারো। আবার তুমি এরকম ঘুরে এসেও ১ কিলোমিটার যেতে পারো। আবার এরকম বৃত্তাকার পথেও ১ কিলোমিটার যেতে পারো। না, আমি কি এখানে বলেছি তুমি কোন দিকে ১ কিলোমিটার যাবা? তো এখানে যেহেতু এটা দূরে যাও, এটা হচ্ছে আমি দূরত্ব বুঝাইছি। অর্থাৎ এটা হচ্ছে একটা স্কেলার। কিন্তু আমি যখন বলব যে উত্তর দিকে তুমি ১ কিলোমিটার যাও, অর্থাৎ ধরো এটা তোমার বাসা, এইটা হচ্ছে উত্তর দিক। তখন আমি তোমায় একটা নির্দিষ্ট দিক বলে দিয়েছি যে এই দিকে তোমার যেতে হবে। তখন তুমি এই বাসা থেকে উত্তর দিক বরাবর ১ কিলোমিটার যাবে। তখন এটা হচ্ছে একটা ভেক্টর রাশি হয়ে যাবে। তো তখন এটাকে বলা হচ্ছে আমরা সরণ বলি। এটা আমরা পরে পড়ব দূরত্ব সরণ নিয়ে। তো আপাতত এটুক জেনে রাখো যে আমাদের স্কেলারের ক্ষেত্রে পরিমাপ করার জন্য শুধুমাত্র একটা মানের প্রয়োজন হয়। আর ভেক্টরের ক্ষেত্রে পরিমাপের জন্য মান প্লাস দিক উভয়ের প্রয়োজন হয়। এরপর আমাদের যে টপিক সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। একটু আগে আমরা পড়ছি যে ১ কিলোমিটার দূরত্ব আর ১ কিলোমিটার সরণ, তাই না? তো এবার দূরত্ব সরণ জিনিসটা কি? ধরো আমি তোমাকে বললাম, আচ্ছা তার আগে আমাদের এখান থেকে কিছু উদাহরণ আমরা দেখে নিই যেগুলো আমাদের এমসিকিউ তে লাগে। এই যে তাপমাত্রা ছাড়াও স্কেলারের উদাহরণ হচ্ছে সময়, দৈর্ঘ্য কিংবা ভর। এই যে সময় আমরা পরিমাপ করি কিভাবে? যে এখন সময় হচ্ছে ধরো ৩টা। তো আমরা ৩টা বলছি। আমরা কি বলছি উত্তর দিকে ৩টা বাজে না দক্ষিণ দিকে ৩টা বাজে, এরকম কোনো দিক তো বলে দিইনি। আবার দৈর্ঘ্য আমরা পরিমাপ করি হচ্ছে ঠিক একইভাবে। তো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না। আবার ভর, ধর একটা মানুষের ভর ৫০ কেজি। তো এখানে কি আমরা বলছি যে মানুষের উত্তর দিকের ভর ৫০ কেজি? তো এখানেও আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না। তো এগুলো হচ্ছে আমাদের স্কেলারের উদাহরণ। আর আমাদের ভেক্টরের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ওই যেমন ভেক্টরের ক্ষেত্রে আমরা উদাহরণ একটু পরে পড়ব।
তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভেক্টরের ক্ষেত্রে আমাদের একটা সাইন ইউজ করতে হয়। এই সাইনটা হচ্ছে এরকম তীর চিহ্ন। অর্থাৎ একটা ভেক্টর রাশি যদি a হয় তাহলে a এর উপর আমাদের একটা তীর চিহ্ন ইউজ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ভেক্টর রাশি। যেমন এই যে এখানে বইয়ে ইউজ করা হইছে। তো এবার আমরা যদি একটু যাই দূরত্ব সরণের। এবার ধরো আমি তোমাকে বলব তুমি a একটা স্থান, আবার b একটা স্থান। আমি তোমাকে বললাম a থেকে b তে যাও। তাই না? এবার তুমি চাইলে a তে ফার্স্টে এখানে যেতে পারো, এরপর ওইখান থেকে এখানে যেতে পারো। ধরো এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এরপর তুমি ওইখান থেকে ই তে যেতে পারো। এরপর তুমি আসলা বি তে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমার ধরো এখানে ১ কিলোমিটার জায়গা গেছে, এখানে ১ কিলোমিটার, এখানে ১ কিলোমিটার, এখানে ১ কিলোমিটার। তো এই ক্ষেত্রে তোমার দূরত্ব কত হলো? এখানে দূরত্ব হলো হচ্ছে 1 + 1 + 1 + 1 অর্থাৎ 4 কিলোমিটার। হ্যাঁ, তুমি A থেকে B পর্যন্ত যাওয়ার জন্য দূরত্ব অতিক্রম করছো হচ্ছে 4 কিলোমিটার দূরত্ব। এইবার আমি আরেকজন গেল হচ্ছে A থেকে সরাসরি ডিরেক্ট B তে। তো এই ক্ষেত্রে যে দূরত্ব এইটা ধরো হচ্ছে 1 কিলোমিটার। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার যে সরণ দূরত্ব এটাকে বলা হচ্ছে আমরা সরণ। সেটা হচ্ছে 1 কিলোমিটার। অর্থাৎ সর্বনিম্ন যে দূরত্ব সেটা হচ্ছে সরণ। এখন তার মানে A থেকে B পর্যন্ত যে তুমি হেঁটে, হেঁটে গেলা, তো এই ক্ষেত্রে তোমার যে দূরত্ব সেটা হচ্ছে 4 কিলোমিটার। কিন্তু এইখানে যে সরাসরি যে দূরত্ব সেটা হচ্ছে তোমার সরণ হবে। অর্থাৎ সেটা হবে হচ্ছে 1 কিলোমিটার। এবার তুমি যদি A থেকে আবার ঘুরে বৃত্তাকার পথে বা অন্য কোনো একটা পথে ঘুরে আবার এতেই ফিরে আসো। তো এই ক্ষেত্রে তোমার অবস্থানের কতটুকু পরিবর্তন হয়েছে? অবস্থানের কিন্তু এখানে কোনো পরিবর্তনই হয়নি। কারণ তুমি তোমার পূর্বের অবস্থানে আবার ফিরে আসছো। তো এই ক্ষেত্রে তোমার সরণ S হবে হচ্ছে 0। সরণকে আমরা S দিয়ে প্রকাশ করি। আর দূরত্বকে আমরা D দিয়ে প্রকাশ করি। অর্থাৎ সরণ কি জিনিস? সরণ হচ্ছে তোমার অবস্থানের কতটুকু পরিবর্তন হইছে। তো এখান থেকে A থেকে B তে যাওয়ার ক্ষেত্রে তোমার অবস্থানের পরিবর্তন হইছে হচ্ছে 1 কিলোমিটার। কিন্তু তুমি দূরত্ব অতিক্রম করছো 4 কিলোমিটার। তো এটা হচ্ছে তোমার সরণ। আর এই যে দূরত্ব এটা হচ্ছে তোমার হচ্ছে দূরত্ব। এবার আমরা যে বই থেকে একটু এটার সংজ্ঞাটা দেখে আসি। আচ্ছা, আরেকটা জিনিস। এবার তুমি তো A থেকে B তে গেলে তোমার সরণ হচ্ছে কত? AB বরাবর 1 কিলোমিটার, তাই না? এবার তুমি যদি আবার বিপরীত দিকে আসতে চাও, তখন তোমার হবে হচ্ছে BA ভেক্টর চিহ্ন। তো এখানে হবে হচ্ছে -1 কিলোমিটার। অর্থাৎ তুমি আবার যেহেতু ঋণাত্মক দিকে আসছো, এজন্য তোমার সরণটা নেগেটিভ হয়ে যাবে। তো এখানে তোমার মনে রাখতে হবে ভেক্টরের ক্ষেত্রে তোমার পজিটিভ, নেগেটিভ মান হতে পারে কিন্তু দূরত্ব কিন্তু সেমই থাকবে। দূরত্ব যদি তুমি AB বরাবর যাও তাহলে আসবে হচ্ছে 4 কিলোমিটার। আবার যদি তুমি BA বরাবর যাও তাও আসবে হচ্ছে 4 কিলোমিটার। এখানে আমাদের সরণের যে মাত্রা সেটা হচ্ছে L অর্থাৎ মিটার। আবার দূরত্বের যে মাত্রা সেটাও L, কিন্তু এখানে একটা ভেক্টর রাশি থাকবে আরকি। এই যে দেখো, কারণ দূরত্ব এবং সরণ দুটোর মাত্রাই হলো দৈর্ঘ্যের মাত্রা। তো মাত্রা সম্পর্কে অবশ্য তোমরা জানার কথা। কারণ এক অধ্যায়ে মাত্রা সম্পর্কে বলা হয়েছে। তো মাত্রা হচ্ছে তোমার ওই ওই কোনো রাশিকে প্রকাশ করার জন্য যে এককগুলো লাগে সেই এককগুলোর সমন্বয়ে আরকি তৈরি হয় মাত্রা। যেমন সরণকে প্রকাশ করার জন্য শুধুমাত্র দৈর্ঘ্যই প্রয়োজন। তো এখানে এলটাকে আমরা যখন বইতে লিখি তখন বোল্ড করে লেখা হয় যখন ভেক্টর রাশিকে।
এরপর হচ্ছে আমাদের দ্রুতি এবং স্পিড। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে তুমি কতটুকু দূরত্ব পরিবর্তন করছো সেটার যে হার সেটা হচ্ছে দ্রুতি। অর্থাৎ এটার ক্ষেত্রে আমাদের সূত্র হবে, তো আমরা দ্রুতি কি দেখলাম? দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। অর্থাৎ তুমি যে A থেকে B পর্যন্ত গেলে, তো এটার ক্ষেত্রে দূরত্ব হবে কত? 4 কিলোমিটার হইছে। আর সময় ধরে নিলাম হচ্ছে T, T মানে হচ্ছে টাইম। তো T ধরে নিলাম হচ্ছে 10 মিনিট। তো এবার তোমাদের এই সবগুলো একককে আমাদের SI এককে নিতে হবে। যেমন কিলোমিটারকে আমরা যদি মিটারে আনি তাহলে আসবে হচ্ছে 4000 মিটার। এবার মিনিটকে আনতে হবে আমাদের সেকেন্ডে, অর্থাৎ 10 × 60 সেকেন্ড। কারণ আমাদের সব কাজ SI এককে করতে হয় সবসময়। ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে। তো এইটার ক্ষেত্রে যদি আমাদের দ্রুতি হয়, তো দ্রুতির ক্ষেত্রে আমাদের যে সূত্র সেটা হচ্ছে DAB ডিভাইডেড বাই T। অর্থাৎ এখানে বসবে হচ্ছে 4000 ডিভাইডেড বাই 600 সেকেন্ড। এটা হবে 6.67 মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের এককটা কিভাবে বের করব? এই দূরত্বের ক্ষেত্রে একক কত? মিটার। আর সময়ের ক্ষেত্রে একক কত? সেকেন্ড। তো উপরে মিটার নিচে সেকেন্ড, তো এই কারণে হচ্ছে মিটার ভাগ সেকেন্ড, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি ms ইনভার্স 1। তো এককটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো দ্রুতের ক্ষেত্রে কি দূরত্বের পরিবর্তন, এটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল ডি। অর্থাৎ ডেল মানে হচ্ছে পরিবর্তনকে বোঝাচ্ছে। ডেল ডি ডিভাইডেড বাই টি, দূরত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। অর্থাৎ সময়ের সাথে দূরত্বের পরিবর্তনই হচ্ছে দ্রুতি। আর আমরা বেগের ক্ষেত্রে যদি বলতে পারি সেটা হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। হুম। এবার আমরা আগে পড়ছি যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সময় হচ্ছে স্কেলার। তো এই দুইটাকে ভাগ করলেও আমাদের একটা স্কেলার মানই পাবো। অর্থাৎ আমরা দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। আবার সময়ের ক্ষেত্রে আমরা এই বেগের ক্ষেত্রে আমরা যদি এবার সূত্রটা দেখি সেটা হচ্ছে v সমান সমান স সরণের পরিবর্তন। সরণকে আমরা একটু আগে কি দেখছিলাম? S, তাই না? আর কতটুকু সরণ হইছে, অবস্থানের পরিবর্তন কতটুকু হইছে সেটা ডিভাইডেড বাই T। এটা হচ্ছে সূত্র। তো এখানে আমরা যে সরণ ধরি দেখছিলাম আমার কাছে 1000 মিটার সরণ হয়েছিল। আর টাইম আমরা ধরে নিছি কত? 10 মিনিট, অর্থাৎ 10 × 60 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে আসবে 1.67 সেকেন্ড মিটার পার সেকেন্ড। এখানে আমরা দ্রুতি আর বেগের একক কিন্তু সেম, কিন্তু এই দুইটা রাশি হচ্ছে আলাদা। এখানে বেগের ক্ষেত্রে উপরে কি আছে? বেগ এস হচ্ছে ভেক্টর আর টি হচ্ছে স্কেলার। আমরা ভেক্টরকে যদি স্কেলার দিয়ে ভাগ করি তাহলে এখানে ভেক্টর রাশি আসবে। অর্থাৎ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি।
এবার আমরা যদি এখানে ২ টারই মাত্রা দেখি, তো v এর মাত্রা বেগ এর মাত্রা L d ইনভার্স 1, অর্থাৎ এখানে এককটা থেকে আমরা মাত্রা বের করতে পারবো সবসময় যে একক কি দেখছিলাম বেগের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড, তাই না? তো মিটারের ক্ষেত্রে মাত্রা কি লেন্থ, আর সময়ের ক্ষেত্রে মাত্রা হচ্ছে টাইম। তো এই কারণে আমাদের এখানেও মাত্রা হচ্ছে ডিভাইডেড বাই অথবা ইনভার্স 1। আবার দ্রুতির ক্ষেত্রেও মাত্রা সেম হবে। ইনভার্স 1, এই মাত্রাগুলো আমরা খেয়াল করবো। আমাদের মাত্রা অনেক সময় এমসিকিউতে চলে আসতে পারে। যেমন দ্রুতির মাত্রা এখানে দেওয়া আছে। এরপর এখানে বেগের মাত্রাও দেওয়া আছে। তো এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে। বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। তো এখানে যদি আমরা একটা গ্রাফ দেখি, তাহলে দ্রুতির ক্ষেত্রে গ্রাফ হবে হচ্ছে এই এক্স অক্ষ বরাবর সময়, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে দূরত্ব। কার সাথে পরিবর্তন হচ্ছে সেটা সবসময় এক্স অক্ষ বরাবর থাকে। সময়ের সাপেক্ষে যেহেতু পরিবর্তন হয়, সেজন্য এক্স অক্ষ বরাবর সময় থাকে। তো এখানে সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে এরকম। অর্থাৎ সময় যখন ১ সেকেন্ড, তখন এটার দূরত্ব ছিল এখানে। আর সময় যখন ২ সেকেন্ড, তখন এটার দূরত্ব ছিল হচ্ছে এইখানে। তো এইখানে আরকি মূলবিন্দুগামী সরলরেখার একটা গ্রাফ আসে। এরপর আমরা যদি বেগের ক্ষেত্রে গ্রাফটা দেখি, তাহলে সেটা হয়ে হচ্ছে এরকম। এক্স অক্ষ বরাবর সবসময় সময়। আর এখানে পরিবর্তনটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে সরণ। তাই না? তো ওয়াই অক্ষ বরাবর সরণ আমরা দিব। তো এখানেও আমাদের মূলবিন্দুগামী সরলরেখারই একটা গ্রাফ আসবে। Sì. Una volta te li deschi alle di tetera. Extendeme. ধর আমরা এখানে বেগ আর সময় দ্রুতি বুঝতে পারলাম। তো দ্রুতিটা আমার মনে রাখতে হবে যে দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ মনে রাখতে হবে হচ্ছে সরণের পরিবর্তনের হার। তো এরপরে আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে ত্বরণ। তো ত্বরণ আমরা কি? সেটা যদি আমরা একটু বুঝি, ধরো আমাদের একটা গাড়ি, গাড়ি যখন ইনিশিয়ালি স্থির অবস্থায় থাকে, তখন এটার ক্ষেত্রে বেগ, একটু আমরা যে বেগ পড়ছি সেটা কি থাকে? 0 থাকে, তাই না? তো এটা স্থির, এখনো কোনো চলানো শুরু হয়নি এখানে। তো এবার আমরা যদি গাড়িটাকে স্টার্ট দিই, তো গাড়িটা আস্তে, আস্তে চলতে শুরু করে, তাই না? তো চলতে শুরু করলে দেখা যাবে যে হয়তো ধরো যে ১০ সেকেন্ড পরে এটার বেগ কত হলো? বেগ হইলো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা একটু আগে এটার এককও দেখছি, 10 মিটার পার সেকেন্ড। এটার ক্ষেত্রে হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই যে ১ম এ ছিল হচ্ছে 0, এরপরে হলো কি 10। কত সময়ের ব্যবধানে? ১০ সেকেন্ড সময়ের ব্যবধানে। তো এইখানে যে বেগের পরিবর্তন হইছে কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তো সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তন, এইটার যে হার, সেই হারটাকে বলা হচ্ছে ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনের হার বলা হচ্ছে সরণ। সরি, ত্বরণ। তো ত্বরণকে আমরা প্রকাশ করেছি এ দিয়ে। এর ক্ষেত্রে সূত্র হবে কি? তাহলে লাস্টেরটা বিয়োগ আগেরটা, অর্থাৎ শেষ বেগ, তো একদম লাস্টে যে বেগটা ছিল বিয়োগ আদি বেগ, অর্থাৎ ১ম এ যে বেগ ছিল সেটাকে বলা হচ্ছে আদি বেগ,
ডিভাইডেড বাই সময়, অর্থাৎ সময়ের সাথে কতটুকু পরিবর্তন হইল। এবার শেষ বেগ আমরা কি ধরি সবসময়? আমাদের হচ্ছে ভি, আর আদি বেগকে আমরা সবসময় ধরি হচ্ছে ইউ, আর সময় এটাকে ধরা হচ্ছে টি। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল ভি ডিভাইডেড বাই টি। অর্থাৎ সময়ের সাথে ১০ সেকেন্ড সময় ব্যবধানে ধরলাম যে এটার যে পরিবর্তন সেটা হচ্ছে ত্বরণ। তো এই ক্ষেত্রে আমাদের যে বেগের পরিবর্তন হয়েছে সেটা শেষ বেগ কত ছিল? ১০, আদি বেগ ছিল 0, আর সময় ছিল হচ্ছে ১০ সেকেন্ড। তো আমরা যদি এখানে লিখি ১০ মাইনাস 0 ডিভাইডেড বাই ১০, তাহলে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটার এককটা এমএস মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলো কিভাবে সেটা আমরা একটু দেখব। এইখানে একটু খেয়াল করো, এখানে ভি এর ক্ষেত্রে আমাদের একক কি ছিল? মিটার পার সেকেন্ড, তাই না? আর সময় হচ্ছে নিচে, অর্থাৎ টি। তো এখানে আমাদের হচ্ছে একটা এস আসতেছে একক, সময়ের একক যেহেতু এস সেকেন্ড। তো এবার এস এখানে ভাগ মানে কি? নিচে যাবে, অর্থাৎ এম ডিভাইডেড বাই এস স্কোয়ার। তো এইটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটার ক্ষেত্রে আমাদের যে মাত্রা হবে সেটা হচ্ছে মিটারের মাত্রা কত? এল, আর এস এর মাত্রা কত? টি ইনভার্স 2। এবার দেখো, এই যে বেগ, এটা তো একটা ভেক্টর রাশি, তাই না? আর সময় হচ্ছে স্কেলার। কিন্তু আমরা জানি যে ভেক্টরকে স্কেলার দিয়ে ভাগ করলে ভেক্টর রাশি আসে, অর্থাৎ এ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আজকের ক্লাসে আমরা ভেক্টর রাশি কোনগুলোকে পাইলাম? বেগ, সরণ, আর হচ্ছে ত্বরণ। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আমাদের আরো কিছু ভেক্টর রাশি আছে, যেমন বল। বল হচ্ছে ফোর্স, আমরা কতটুকু ইয়া দিয়ে আর কি ফোর্স দিয়ে কোনো কাজ করতেছি সেটাকে হচ্ছে ফোর্স বলা হয়। এগুলো আমরা পরে জানবো। তো আজকের ক্লাসে আমরা যে এই ৩টা ভেক্টর রাশি সম্পর্কে জানতে পারছি। তো এগুলো আমাকে জাস্ট কনসেপ্টটা একটু দেখলাম। পরে আমরা একটু বই থেকে যদি এটা দেখতে চাই। এই যে যখন কোনো বস্তু সমবেগে চলে তখন তার কোনো ত্বরণ নেই। অর্থাৎ ফার্স্টে যখন আমাদের 0 ছিল তখন এটা স্থির অবস্থায় ছিল। তা 0 তে আমরা স্থির ছিল। 0 তে যখন স্থির ছিল তখন এটার কোনো বেগ ছিল না। আবার যখন এটা ত্বরণ প্রাপ্ত হইছে, অর্থাৎ এখানে ত্বরণ প্রাপ্ত হয়ে যখন মনে করো ১০ মিটার পার সেকেন্ডে আসছে, তখন এটা ত্বরণ পাইছে এই সময়টাতে। এরপর ১০ মিটার পার সেকেন্ডের পরে আমাদের আর কি ধরো যে এটার আর কোনো বেগের পরিবর্তন হলো না। এটা এইভাবেই এই ১০ মিটার পার সেকেন্ড বেগেই বাকি পথ অতিক্রম করলো। তো এই যে বাকি পথ অতিক্রম করলে এই বেগটাতে নিয়ে এটাকে বলা হচ্ছে সমবেগ। অর্থাৎ এই সেম বেগ নিয়েই ও সামনে আগায় যাচ্ছে। তখন এটাকে বলা হচ্ছে সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ কাজ করে না। এর যখনই আমাদের বেগ বৃদ্ধি পাইতে থাকবে তখন আবার ত্বরণ কাজ করা শুরু করবে। আবার এটার যে একটা বিপরীত, আমরা জানি ভেক্টর বিপরীত রাশিও থাকে। ত্বরণের ক্ষেত্রে হচ্ছে বেগ 0 থেকে বেড়ে ধরো ভি তে আসবে। আবার এই বেগ থেকে যখন আমরা কমে আবার 0 তে যাবে বা অন্য কোনো মানে যাবে কমে, তখন এটাকে বলা হচ্ছে মন্দন। ঠিক আছে? বা ঋণাত্মক ত্বরণও এটাকে বলা হয়। অর্থাৎ মন্দনটা কি হবে? সময়ের সাথে বেগ হ্রাসের হার, মানে কমে যাওয়ার হার। এটার ক্ষেত্রেও আমাদের এই ধরবো। এটা হবে হচ্ছে আ শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি। এখানে শেষ বেগ ধরলাম যে আমাদের 0 হয়ে গেছে আরকি। আর কোনো একদম স্টপ হয়ে গেছে গাড়ি। তো এখানে 0 হবে। আর ইউ ছিল ধরলাম ১০। সময় ব্যবধান কত? ১০। এখানে হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানেও একক ১, মাত্রাও ১। কিন্তু এখানে আরকি -1, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে আরকি বেগ কমতিছে।
আর এখানে যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার প্লাস মানে কি ছিল যে প্রত্যেক সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বেগ বেড়ে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে ত্বরণের ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা আসে সেটা হচ্ছে এরকম। এই পাশে আসবে সময় আর এই পাশে আসবে হচ্ছে বেগ। তো ইনিশিয়াল এ কত ছিল? 0 ছিল। তো ধরলাম 10 সেকেন্ড পর্যন্ত এখানে ত্বরণ হইছে, তাই না? তো এই জায়গাটা হচ্ছে ত্বরণ হইছে। ত্বরণ হয়ে এই পর্যন্ত আসছে। আর ধরলাম যে এখান থেকে এইটুকু ৫ সেকেন্ড এটা সমবেগে গেছে। আর এখানে কোনো বেগের পরিবর্তন হয় নাই। এখানে ১০ মিটার পার সেকেন্ড ছিল। তো এই পুরো সময়টুকু ধরে ১০ মিটার পার সেকেন্ডই আছে। অর্থাৎ এটা হচ্ছে সমবেগ। আবার ধরলাম এখান থেকে আবার বেগ কমে একদম 0 তে চলে আসছে। তো এইটা ধরলাম আবার ১০ সেকেন্ড। তো এই ক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে হইছে যে মন্দন অর্থাৎ ঋণাত্মক ত্বরণ এখানে সংঘটিত হয়েছে। তো আশা করি তোমরা ত্বরণ আর মন্দন সম্পর্কে বুঝতে পারছো। আমরা এবার বই থেকে যদি আবার একটু দেখি, এই যে বেগের পরিবর্তন হলেই বুঝতে হবে সেখানে ত্বরণ হয়েছে। আর সুস্পষ্ট করে বলতে হবে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এই যে হচ্ছে আমাদের সংজ্ঞা। আ এই যে আছে আমাদের একটা এখানে একটা গ্রাফ দেওয়া আছে। ধরেন এটা সময়ের সাথে বেগের পরিবর্তনের গ্রাফ। তো এই ১ম সময়টাতে এখানে কি হইছে? ত্বরণ হইছে, তাই না? এইখানে হচ্ছে আবার সমবেগে চলছে। এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি। আবার এই যে সি জায়গাটুকু এইখানে আবার ত্বরণ হইছে। তো ত্বরণ হওয়ার পরে আবার যে এইখানে যে ডি স্থান এটা হচ্ছে মন্দন হইছে। অর্থাৎ বেগ হ্রাস পেয়ে গেছে। এতে হচ্ছে ধনাত্মক ত্বরণ, বি তে কোনো ত্বরণ নেই অর্থাৎ 0 আর সি তে হচ্ছে আবার ধনাত্মক ত্বরণ হইছে কিন্তু ডি তে হচ্ছে মন্দন বা নেগেটিভ ত্বরণ হয়েছে। ত্বরণের ক্ষেত্রে এই যে সূত্র A সমান V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। V হচ্ছে শেষ বেগ, ইউ আদি বেগ আর টি হচ্ছে সময়। ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, এইগুলো আমরা মনে রাখবো। এরপর আমাদের কিছু সমীকরণ আছে গতির, এগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে করব। এই সমীকরণ থেকে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ আসতে দেখা যায়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।